আচ্ছা, আমাদের ফার্স্ট হচ্ছে বাচ্যটা কি। বাচ্যটা হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। বাচ্য হচ্ছে অলওয়েজ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। এবার বিষয়টা কি, যে মূলত ক্রিয়াপদটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, আমরা যদি খুব সহজভাবে বলি, তাহলে সহজভাবে বললে যেটা বোঝায় যে, সহজভাবে বললে সহজভাবে বললে যেটা বোঝায় তো তাহলে শুনতে পাচ্ছ? তোমারটা মিউট করেছি। ওকে, ঠিক আছে, চলো। হ্যাঁ, যেটা বলার, যে বাচ্য অ্যাকচুয়ালি কি, অর্থাৎ ক্রিয়াপদের মধ্যে কিছু রূপভেদ থাকে। আমরা যখন একটা বাক্য দেখি, বাক্যর মধ্যে কি দেখি? বাক্যর মধ্যে আমরা দেখতে পাই হলো কর্তা, কর্ম, আর একটা কি ক্রিয়া, তাই তো? যে কোনো বাক্য, বাংলায় যে কোনো বাক্য গঠন করতে গেলে এই তিনটে থাকতেই হবে। প্রথমে কর্তা থাকবে, তারপর তারপর কর্ম থাকবে, আর তারপর হচ্ছে ক্রিয়াপদটা থাকবে। এবার এই যে বাক্যের মধ্যে কর্তা, কর্ম আর ক্রিয়া, এদের যে ভাবের প্রাধান্য নির্দেশ করে, বা এদের যে রূপভেদ ঘটে, বা এদের যে পরিবর্তন হয়, তাকেই আমরা বাচ্য বলে থাকি। তাহলে এই তিনটের ভাবের প্রাধান্য ঘটে অথবা রূপভেদ ঘটে বলতে পারো, অথবা পরিবর্তন হয়, এই তিনটে হলে তাকে আমরা বাচ্য বলবো। এবার সেটা কিভাবে কিভাবে হবে? বাচ্যকে মূলত আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা ছোট্ট চার্ট করে আমি এখানে বলেছি যে বাচ্যকে আমরা কিভাবে তিনটে ভাগে ভাগ করব। কেন? আগে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য, এই তিনটে হচ্ছে প্রধান। তারপরে হলো কর্ম কর্তৃবাচ্য, এটা পরে আসছে। আগে হলো কর্তৃবাচ্য, কর্ম, আর একটা হলো ভাব। এই তিনটে হচ্ছে প্রধান। এছাড়াও আরেক প্রকার রয়েছে, সেটাকে আমরা বলবো কর্ম কর্তৃবাচ্য। ঠিক আছে, কিন্তু প্রধান ভাগ তিনটি। ওকে, এবার কর্তৃবাচ্য যদি আমরা আলোচনা করি, যেটা বলবো কর্তৃবাচ্য আলোচনা করতে গেলে, যে দেখো, যে বাক্যে কর্তাই প্রধান, অর্থাৎ কর্তার কথা যে বাক্যে সরাসরি বলা হয়েছে। কোনো ধরো কাজ করছে ক্রিয়া, তো যে বাক্যের মধ্যে কর্তার কথা সরাসরি বলা আছে, অথবা আমি যদি আরেকটু সহজ করে বলি, যখন সরাসরি কোনো কাজ কর্তা করে, কোনো কাজ সরাসরি যখন কর্তা করে, তাকে আমরা বলছি কর্তৃবাচ্য। অর্থাৎ এখানে কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্কটা একদম ডিরেক্ট। দেখো, যেমন বলছে স্বামীজি উপদেশ দিলেন, দেখো এখানে একটা কে দিয়ে প্রশ্ন আসবে। কে উপদেশ দিলেন? স্বামীজি। কে উপদেশ দিয়েছেন? স্বামীজি। তোমাদের জন্য মক টেস্ট এবার থেকে যেটা দেবে, তো ঠিক করেছি যে আর বেশ কয়েকদিন একটু ওয়েট করো, হয়তো এবারটা না হলে নেক্সট টাইম তো হবেই। আমি একটা ছোট করে এমনিতে মক টেস্ট নেব, কম হয়তো 20 নম্বর নিলাম বা কিছু নিলাম, যেটা জাস্ট তোমাদের টেস্টটা করার জন্য, যে ওই অ্যাপস এর মাধ্যমে, যেখানে তোমরা পুরোপুরি নেগেটিভ মার্কিং, কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে নিজেরাই দেখতে হবে। ঠিক আছে, ওটা আমি করছি ব্যবস্থা, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে লঞ্চ হয়ে যাবে।
ঠিক আছে, ওটা হলে তোমাদের নিজেদেরও খুব সুবিধা হবে। তো ওটা পরীক্ষামূলক ভাবে দেখার জন্য আপাতত 20 নম্বরের একটা পরীক্ষা অবশ্যই নেব। আর যেমন তোমাদের 28 তারিখ পরীক্ষা হওয়ার কথা আছে ওটা হবে, এছাড়া প্রভাব তোমাদের যেটুকু যা টুকটাক হয়তো 20 নম্বরের কিছু একটা নেব গ্রামারের উপরে। আর সেক্ষেত্রে যদি তোমাদের মেল আইডি কখনো প্রয়োজন হয়, ইমেল আইডিটা, ঠিক আছে, অনলি ইমেল আইডি, পাসওয়ার্ড নয়, ইমেল আইডি, তাহলে সেটা নিতে পারি, সেটা আমি ওই জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা আমাকে একটু ইমেল আইডিটা দেবে যদি লাগে। আচ্ছা, তাহলে কর্তৃবাচ্যটা কি? যে যেখানে কর্তার কথা সরাসরি বলেছে, যে কর্তাই কাজটা করছে, সেটা হচ্ছে কর্তৃবাচ্য। আর এবারে হলো কর্মবাচ্য। কর্মবাচ্যটা কি না, আমরা দেখি যদি, আচ্ছা এখানে একটু উদাহরণ দিই, স্বামীজি উপদেশ দিলেন, তারপরে ধরো বলছে যে বৃদ্ধেরা পাশা খেলছে, বৃদ্ধেরা পাশা খেলছে, দেখো সব জায়গায় কে দিয়ে প্রশ্ন করেছে। আর একটা প্রশ্ন করব, মানে আরেকটা দেব, সেটা একটু অন্যরকম, বলছে যে বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। প্রশ্ন আসতে পারে, এখানে তো ফুল বলেছে, ফুলটা তো কর্ত্রী হতে পারে না, কর্তা তো নয়, কেন এটা কর্তা হলো? তাহলে বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, এখানে ফুল অর্থাৎ কি বলেছে, এটা কে হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে কর্মপদ যদিও, কিন্তু এটা এখানে কর্তা রূপে ব্যবহার করা হয়েছে। তাহলে বসন্তে কে গাঁথলো? ফুল গাঁথলো, এটা হচ্ছে এটা হচ্ছে তাহলে কি হবে, এটা হচ্ছে বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, তাহলে ফুলটা কি হবে এখানে, এটা হলো কর্তৃবাচ্য, ঠিক আছে, ফুল হলো এখানে কর্তৃবাচ্য। এবার একটা জিনিস বলবো, কর্তৃবাচ্যটাকে আর কিভাবে মনে রাখবে? আচ্ছা, কর্তৃবাচ্যটা এইভাবে মনে রাখবে, কর্তৃবাচ্যে অলওয়েজ শূন্য বিভক্তি হবে, কর্তৃবাচ্যে অলওয়েজ শূন্য বিভক্তি হবে, তার মানে এই যে কর্তৃবাচ্য, যেখানে সর্বত্রই আমরা শূন্য বিভক্তি দেখতে পাবো। কিরকম ভাবে দেখো, একটা উদাহরণ দিচ্ছি, এই যে স্বামীজি উপদেশ দিলেন, স্বামীজির নিচে দাগ, তাহলে স্বামীজিটা তো কর্তা, তাহলে এটাতে কোনো বিভক্তি আছে কি? এটা তো শূন্য বিভক্তি, তাই না? কর্তৃকারকে সবসময় শূন্য বিভক্তি হবে। আর একটা কি হবে, ক্রিয়াটা যদি সকর্মক হয়, যদি ক্রিয়াটা সকর্মক হয়, যদি ক্রিয়াটা সকর্মক হয়, অর্থাৎ যদি বাক্যটার মধ্যে কর্ম থাকে, তাহলে কর্মে সবসময় কে, রে এই বিভক্তিগুলো যুক্ত হবে, কর্মে সবসময় কে, রে এই বিভক্তিগুলো যুক্ত হয়। যদি বাক্যটার মধ্যে কর্ম থাকে, শূন্য ছাড়া কে, রে বিভক্তি হতে পারে, ঠিক আছে, শূন্য ছাড়া কে, রে বিভক্তি হবে, এটা খেয়াল রাখবে। এটা হলো কর্তৃবাচ্যর ক্ষেত্রে। এবারে আসি কর্মবাচ্য, যদি কোনো জায়গায় কেউ বুঝতে না পারো বলবে, আমি ফার্দার রিপিট করব বা উদাহরণ দেব। কোনো অসুবিধা আছে? আচ্ছা, কর্মবাচ্যর ক্ষেত্রে কি হবে? কর্মবাচ্যর একটা প্রধান বিষয় হচ্ছে দ্বারা অথবা কর্তৃক এই শব্দটা থাকবে। এবার অনেক সময় দ্বারা বা কর্তৃক শব্দটা দেওয়া থাকে না, দ্বারা বা কর্তৃক এই শব্দটা থাকবে, কিন্তু অনেক সময় কি হচ্ছে, দ্বারা বা কর্তৃক এই শব্দটা দেওয়া থাকে না।
ধরো আমি বলছি লোকে তার নিন্দে করে, কি হবে এটা? কোন বাচ্য হবে? কর্তৃ হবে না কর্ম হবে? লোকে তার নিন্দে করে। লোকে তার নিন্দে করে, এটা কর্তৃ হবে নাকি কর্ম হবে? কি মনে হয়? কে নিন্দে করে? লোকে। তাহলে ওটা কি কারক হবে? তাহলে ওটা কি হবে? কর্তৃকারক হবে, তাই তো? মানে কর্তৃবাচ্য হবে ওটা। লোকে তার নিন্দে করে, ওটা কর্তা আছে, তাহলে এটা কর্তৃবাচ্য হবে। তাহলে অবশ্যই কর্তৃবাচ্যতে কে, রে এই বিভক্তিগুলো ছাড়াও এ, তে, উন্তস্ত অ এগুলো হয়ে থাকে। এ, তে এইগুলো হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে যেটা বলছিলাম কর্মবাচ্যতে যেমন পিতা কর্তৃক পুত্র প্রহৃত হলো, অ্যাকচুয়ালি কর্মবাচ্যর নিয়ম হচ্ছে আগে কর্মপদটা বসবে, তারপর কর্তাটা বসবে, তারপর ক্রিয়াটা বসবে। আর ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটবে। কর্তায় ক্রিয়াটা ঠিক যেভাবে কাজ করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, তাহলে দেখো এখানে ক্রিয়াটা হচ্ছে লিখেছেন, এখানে ক্রিয়াটা এমন এক ধরনের কাজ করলো, যখন এটা কর্মবাচ্যতে হবে তখন হবে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লেখা হয়েছে, তাহলে বা রচিত হয়েছিল বা রচিত হয়েছে, তাহলে কি হবে? দেখেছো ভার্বটা অর্থাৎ ক্রিয়াটা কিভাবে পরিবর্তন ঘটছে। আগে কর্মটা হবে, তারপর কর্তা হবে, তারপর ক্রিয়া হবে, তবে অনেক ক্ষেত্রে সেই নিয়ম তোমার কি বলে মানা হয় না। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল এই শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্যর ক্ষেত্রে কি হয়? প্রধানত কর্তৃবাচ্যের প্রাধান্য, অর্থাৎ এই কর্তৃবাচ্যর ক্ষেত্রে কর্তার প্রাধান্য থাকে, কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মের প্রাধান্য থাকে, এবং ক্রিয়াটা এখানে কর্মের অধীন হয়, ক্রিয়াটা কর্ম অনুযায়ী হবে। কর্মবাচ্যে দ্বারা, দিয়া এই শব্দগুলো, এছাড়া এছাড়া কে, রে, র এর এইগুলো বিভক্তি যুক্ত হয়। কে, রে, র এর এই বিভক্তিগুলো যুক্ত হয়। আর দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো হচ্ছে এক একটা অনুসর্গ, এগুলো হলো এক একটা অনুসর্গ। এগুলো হলো তাহলে একটা অনুসর্গ, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যেটা এবার কি হচ্ছে না, আমরা দেখছি তাহলে কর্মবাচ্যতে দ্বারা, কর্তৃক এইগুলো আসছে, যেটা আমি আগেই বললাম যে ধরো আমি বললাম যে শিক্ষক ছাত্রটিকে পুরস্কার দিলেন, এই শব্দটা, এটা যদি আমি বলি বলো তো কর্মবাচ্যে কি হবে? তাহলে কি লিখবে? শিক্ষক ছাত্রটিকে পুরস্কার দিলেন, কি হবে? এক্ষেত্রে হবে ছাত্রটি শিক্ষক কর্তৃক, মানে এখানে কর্মটাকে, ছাত্রটা তো কাকে দিলেন? ছাত্র,
তাহলে সেটা আগে আসা উচিত, ছাত্রটি শিক্ষক কর্তৃক পুরস্কৃত হলো বা ছাত্রটি শিক্ষকের দ্বারা পুরস্কৃত হলো। কর্মটা আগে হয়ে যাবে, কর্মবাচ্যতে যেহেতু কর্ম প্রাধান্য পাচ্ছে তাই জন্য কর্মটা আগে বসবে। এখানে ছাত্রটি হলো কর্ম, তারপর বসছে কর্তা, তারপর হচ্ছে দ্বারা বা দিয়ে বা কর্তৃক এই অনুসর্গটা, তারপর ক্রিয়ার যে রূপটা তার পরিবর্তন ঘটছে, অর্থাৎ ছাত্রটি শিক্ষকের দ্বারা পুরস্কৃত হলো। কেমন? আচ্ছা, এবার হলো কর্মকর্তৃবাচ্য। একটা কর্মবাচ্য বলছি, সাপোজ বলো অদূরেই নিবিড় বনে প্রবিষ্ট হইলাম। অদূরে নিবিড় বনে প্রবিষ্ট হইলাম। অদূরে নিবিড় বনে প্রবিষ্ট হইলাম। তাহলে এক্ষেত্রে কি হবে উত্তরটা? তাহলে অদূরে নিবিড় বনে প্রবিষ্ট হইলাম। যদি আমি বলি এটাকে বাচ্যতে পরিবর্তন করো, আগে আগে বলো যে এই অদূরে নিবিড় বনে প্রবিষ্ট হইলাম এটা কি ধরনের বাচ্য, আর এটাকে পরিবর্তন করলে কি হবে? আচ্ছা, এটা হবে যে আমি অদূরে নিবিড় বনে প্রবেশ করিলাম, ঠিক আছে। আমিটা এখানে উচ্চ তাই লিখবে না, অদূরে নিবিড় বনে প্রবেশ করিলাম। এটাকে যদি আমি কর্মবাচ্য করি তাহলে দেখো অদূরে নিবিড় বনে প্রবিষ্ট হইলাম। প্রবিষ্ট, এটা ক্রিয়ার যে রূপ প্রবেশ থেকে প্রবিষ্ট, ক্রিয়ার রূপটা পরিবর্তিত হলো, ক্রিয়ার রূপটা পরিবর্তিত হলো। আচ্ছা, এবারে আরেকটা বলি, দেখো তোমাদের কিন্তু দ্বারা বা দিয়ে এই শব্দগুলো সহজ করে চিনিয়ে দেবে না, তাই জন্য তোমাদের এইভাবেই করতে হবে। রোগীর কিছু মাত্র, রোগীর কিছুমাত্র দুর্বলতা লক্ষিত হইল না। লক্ষিত হইল না, তাহলে রোগীর কিছুমাত্র দুর্বলতা লক্ষিত হইল না। এটাকে যদি আমি কি করি, যদি আমি এটাকে কর্মবাচ্যে নিয়ে যাই, এটা কর্মবাচ্যে আছে, সরি এটা কর্মবাচ্যে আছে, এটাকে আমি কর্তৃবাচ্যতে নিয়ে যাব, তাহলে রোগীর কিছুমাত্র দুর্বলতা কি করলাম না, লক্ষ্য করিলাম না হবে, ঠিক আছে। রোগীর কিছুমাত্র দুর্বলতা, এই দেখো দুর্বলতা, দেখো লক্ষিত যেটা ভার্ব ছিল ক্রিয়াটা পরিবর্তিত হয়ে লক্ষ্য করিলাম না। এই লক্ষ্য করিলাম নাটা কি, লক্ষ্য করিলাম নাটা হচ্ছে, লক্ষ্য করিলাম নাটা হচ্ছে যে এটা হচ্ছে লক্ষ্য করিলাম না, এটা হচ্ছে তাহলে কর্তৃবাচ্য, ঠিক আছে।
এটা আমি লক্ষ্য করিনি, এটা হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে দেখো এখানে কি দ্বারা বা কর্তৃক দেওয়া নেই, অথচ কর্মবাচ্য থেকে এই কর্তৃবাচ্যতে এটা আমরা ট্রান্সফার করছি, কর্তৃবাচ্যতে এটা ট্রান্সফার করছি, কর্মবাচ্য থেকে মানে কর্তৃবাচ্য থেকে এটা কর্মবাচ্য থেকে এটা আমরা কর্তৃবাচ্যতে ট্রান্সফার করছি। এবং কর্তৃবাচ্যর ক্ষেত্রে আমরা দেখছি কোথাও কোনো তোমার কি বলে কোথাও কোনো দ্বারা বা কর্তৃক এই শব্দগুলো দিয়ে বিষয়টাকে সহজ করে দেয়নি, এটা বুঝে নিতে হবে যে রোগীর দ্বারা কিছুমাত্র মানে রোগীর প্রতি কিছুমাত্র দুর্বলতা লক্ষিত হইল, ঠিক আছে। এগুলো গেল তাহলে কর্ম আর কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য মানে হচ্ছে যেখানে বাক্যের মধ্যে কর্মপদটা যেটা কর্তা পদ হিসাবে ব্যবহার করা হয়েছে, যেমন ঘন্টা বাজে, ঘন্টা বাজানো হোক, বাঁশি বাজানো হোক, এইগুলো যেখানে কর্মপদটা এখানে বাক্যের মধ্যে কর্মপদটা কর্তা হিসাবে ব্যবহার করা হয়েছে, আলাদা করে কোনো বাক্যের মধ্যে কর্তা নেই, কর্মপদটা কর্তা রূপে ব্যবহার করা হয়েছে। এটা তোমরা কারকেও পড়েছো, এই বিষয়টা বলেছি। যেখানে 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 কর্মপদটা কর্তা হিসেবে ব্যবহার করা হয়েছে। গেল কর্ম কর্তৃবাচ্যটা। আর একটা পড়ে রইল হলো ভাববাচ্য। ভাববাচ্য কাকে বলবো? যেখানে ক্রিয়াটা সরাসরি ব্যবহার করা হয়নি, যেখানে ক্রিয়াটা সরাসরি ব্যবহার করা হয়নি ভাববাচ্যর মধ্যে। দেখো ক্রিয়াটার অর্থ প্রাধান্য ঘটেছে, সরাসরি ব্যবহার করা হচ্ছে না। যে বাক্যটা আমরা যদি চিনতে পারি, কিভাবে আমরা চিনবো? এক, ভাববাচ্যর মধ্যে একটা হকারান্ত থাকবে, ভাববাচ্যের মধ্যে হকারান্ত থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে বাচ্য, ভাববাচ্য চেনবার একটা রীতি। আর কি থাকবে বাচ্যর মধ্যে? আচ্ছা, এখানকার ক্রিয়াটা অকর্ম ক্রিয়া হবে, সাধারণত কর্ম থাকবে না। বাক্যের মধ্যে কর্তা বা কর্ম কারোর প্রাধান্য সূচিত না হয়ে ভাবের প্রাধান্য প্রধান হবে। আর ভাববাচ্যে হ ধাতু যুক্ত হবে, ঠিক আছে, হ ধাতু যুক্ত হবে। যেমন যদি বলি মহাশয় কোথায় থাকেন, এটা না দিয়ে দেখো হ ধাতু যুক্ত হয়েছে, তাহলে এখানে হবে মহাশয়ের কোথায় থাকা হয়। এই দেখো হ আছে একটা, দেখেছো, হ ধাতু। যেমন ধরো আমি আরেকটা বলছি, আমাদের দাবি মানতে হবে। এটাকে ভাববাচ্যে নিয়ে গেলে কি হবে? আমাদের দাবি মানা হোক, আমাদের দাবি মানা হোক, আমাদের দাবি মানতে হবে। এটাকে যদি আমরা ভাববাচ্যে নিয়ে যাই তাহলে হবে আমাদের দাবি মানা হোক। ঠিক আছে।
বলছি, এটা তোমরা একটু বলো, তবে তুমি বুঝতে পারবো শিখছো কি শিখছো না। যদি বলি কি বিপদেই পড়লাম, আগে বলো যে এটা কি, কি বিপদেই পড়লাম, এটা আগে কোন বাচ্চ বলো, তারপর এটাকে চেঞ্জ করবে। আগে বলো। কি বিপদেই পড়লাম, আগে এটা কোন বাচ্চ সেটা বলো। ভর্তি হবে কর্তৃবাচ্য, ঠিক আছে, গুড। তাহলে এটাকে যদি আমি বলি ভাব বাচ্চে নিয়ে যাও, তাহলে কি হবে? বিপদ কি বিপদেই পড়া গেল, কি বিপদেই পড়া গেল, একটা ভাব আছে তাই তো, কি বিপদেই পড়া গেল। আচ্ছা, তুমি কি রাগ করেছো যদি বলি, তাহলে কি হবে? করতে পারছো। আচ্ছা, এটা না হয় কর্তৃবাচ্য, তাহলে এটাকে ভাব বাচ্য নিয়ে গেলে কি হবে? কি হবে? তুমি কি রাগ করেছো, তোমার কি রাগ হয়েছে? এই যে হ ধাতু দেখো, এই যে দেখো হ ধাতু, তাহলে এটা হলো ভাব বাচ্য। এখানে র এবং এর বিভক্তি দেখা যায়, দেখো এই যে তোমার, দেখো র বিভক্তি আছে, আমাদের দাবি মানতে হবে, ঠিক আছে, আমাদের দাবি মানতে হবে, এই যে হ, দেখো এর আছে বিভক্তি, তাহলে র বা এর বিভক্তি দেখা যাবে, কিছু কিছু ক্ষেত্রে কে বিভক্তি দেখা যায়, আর একটা যেটা বললাম যে হ ধাতু দেখা যায়। এগুলো হলো ভাব বাচ্য চেনবার উপায়, প্রচুর আছে, করতে হবে প্র্যাকটিস। তোমরা যদি না কিছু বলো তাহলে, যেমন হলো দেখো, যেমন আমি বলছি আমি ব্যঙ্গ করি নাই, আমি যদি বলি তোমাদেরকে ফটাফট উত্তর দিতে হবে, আমি ব্যঙ্গ করি নাই, কি হবে? আমি ব্যঙ্গ করি নাই। আমি এবার এই অ্যাপসটা নতুন করে তৈরি করি, ছোট ছোট করে পরীক্ষা নেব, আর প্রত্যেককে দিতে হবে উত্তর। পড়াশোনা হচ্ছে আদৌ? কি হবে বলো, আমি ব্যঙ্গ করি নাই, উত্তর কি হবে? সাইবর উত্তর কি হবে?
আমি ব্যঙ্গ করি নাই, কোন বাচ্চ? আর বাচ্চটাকে যদি আমি কর্মবাচ্যে নিয়ে যাই তাহলে উত্তর কি হবে? কোন বাচ্চ, আর যদি আমি এটাকে কর্মবাচ্য করতে বলি তাহলে কি হবে উত্তর? কোনো উত্তর নেই। কিছু তো বলো। ম্যাম এটা হবে কি যে আমার দ্বারা ব্যঙ্গ হয় না? হ্যাঁ, আমার দ্বারা ব্যঙ্গ করা হয় নাই, এটা হলো কর্মবাচ্য। আর আমি ব্যঙ্গ করি নাই, এটা কোন বাচ্য হবে তাহলে? কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। তাহলে আমার দ্বারা ব্যঙ্গ করা হয় নাই। নেক্সট হচ্ছে আজি হইতে, ভালো করে শোনো, আজি হইতে তুমি আমার কার্যে নিযুক্ত হইলে। আজি হইতে তুমি আমার কার্যে নিযুক্ত হইলে। কি বাচ্য হবে? আজি হইতে তুমি আমার কার্যে নিযুক্ত হইলে, কি বাচ্য এটা? আজি হইতে হবে, তাহলে এটা হবে কর্মবাচ্য। এটা হবে কর্মবাচ্য। এটাকে কর্তৃ করলে হবে আজি হইতে তুমি আমার তোমাকে আমার কার্যে নিযুক্ত করিলাম। আজি হইতে তোমাকে আমার কার্যে নিযুক্ত করিলাম। এই যে করিলামটা, এটা সরাসরি কর্তার কথা বলা হয়েছে, কর্তা নিজে বলছে, তাই জন্য এটা হবে কর্তৃবাচ্য। কোনো জায়গায় অসুবিধা হলে বলো সাইবুর, আমি রিপিট করে দিচ্ছি। ওই যে ভাব বাচ্চা পরিবর্তন করাটা ওইটা একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ বলো, আমি বলছি তো। ভাববাচ্য মানে হচ্ছে যেখানে কর্তা আর কর্ম সবসময় একটা হ যুক্ত হবে, একটা হ ধাতু থাকবে ভাববাচ্যে। আর এখানে কি হবে, ভাববাচ্য মানে কর্তা অথবা কর্ম যাই হোক, এর সাথে র অথবা এর বিভক্তি যুক্ত হবে। ঠিক আছে, আমি দেখো বলছি, প্রত্যেকটা শর্ত যখন করব দেখব, কর্তা যদি হয় আর এখানে একটা ভাবের প্রাধান্য থাকবে, মানে কর্তা কথাটা সরাসরি বলছে না, ভাব রেখে বলছে, মানে ইনডিরেক্টলি বলছে। ঠিক আছে, ধরো আমি বললাম গোড়া থেকেই বলি, একটা ছোট্ট বাক্য, গোড়া থেকেই বলি, তাহলে এখানে কি হবে,
এখানে সব ক্ষেত্রে যে র আর এর বিভক্তি হবে তা তো নয়, এক্ষেত্রে হবে গোড়া থেকেই বলিটা হবে বলা হোক, একটা হ ধাতু থাকবে, দেখো গোড়া থেকেই বলা হোক। কি এবার হলো, বোঝা গেল? তাহলে এবার নিজের একটা বলো যে ক্ষীণ চাঁদটি ওঠে, বলো ক্ষীণ চাঁদটি ওঠে। আগে বলো এটা কি বাচ্চ? ক্ষীণ চাঁদটি ওঠে, শিখতে হবে, চুপচাপ থাকলে হবে না, পরীক্ষায় তো পড়ে আসতে হবে নাকি? করতে হ্যাঁ বলো। ম্যাম, ক্ষীণ চাঁদ হ্যাঁ, কি উঠেছে তো, ক্ষীণ চাঁদ উঠেছে তো করতে। হ্যাঁ কর্তৃ, ঠিক আছে, গুড। তাহলে এটাকে ভাব বাচ্চ নিয়ে গেলে কি করতে হবে বলো? ভাব বাচ্চে কি থাকবে? হ ধাতু, তাই ধাতু তো? থাকবে। তাহলে কিভাবে করতে হবে? ক্ষীণ চাঁদটির কি হবে? উদিত হয়েছে। ওঠা হয়, ক্ষীণ চাঁদটির ওঠা হয়। উদিত কোনো শব্দ আমরা নতুন করে যোগ করব না, এখানে যে শব্দটা আছে শুধু তারই পরিবর্তন ঘটাবো, ঠিক আছে? কোনো শব্দ নতুন করে যোগ করবে না, শুধুমাত্র যে শব্দটা এখানে আছে, মানে প্রশ্নে যেটা থাকবে ক্ষীণ চাঁদটির ওঠা হয়। আচ্ছা, এরপর আবার একটা, যেগুলো যেগুলো বললাম করো দেখি, বলছি। সকলেই এ কথা জানি, বল। কি হবে? সকলেই এই কথা জানি, কি হবে? এটার উত্তর হবে সকলেই এ কথা জানি, তাহলে সকলেরই সকলেরই এই কথা জ্ঞাত হয়, বা সকলের দ্বারা এগুলো জ্ঞাত এ হয়ে যায়, কথা জ্ঞাত হয়। জানা। আচ্ছা, এক্ষেত্রে হয়টা দিতে পারো, কিন্তু হয়টার থেকেও পারফেক্ট হবে উত্তর আছে। সকলেরই এ কথা জানা আছে, কারণ হয়টা যদি আমরা দিই নিয়ম অনুযায়ী ঠিক হলেও বাক্যটার সৌন্দর্য বৃদ্ধি ঘটে না, তাই জন্য হয়টা এখানে হবে না। এক্ষেত্রে হবে সকলেরই এ কথা জানা আছে। এক্ষেত্রে দেখো, এই যে সকলের, বা এই ইটা নাও দিতে পারো, সকলের এর অর্থাৎ এখানে কোন মানে আর কি নিয়মটা মিলেছে বলতো? র বা এর বিভক্তি যুক্ত হয়েছে, এক্ষেত্রে বিভক্তি হচ্ছে এর। বুঝতে পেরেছো এবার কিভাবে কর্তৃ থেকে ভাব বাচ্চা আসছে? হুম। আচ্ছা, লাস্ট এটা বল, যা বলার বলে ফেলি, এইটা বল। যা বলার বলে ফেলুন, এটার উত্তর কি হবে? ভাব বাচ্চে নিয়ে যাও। আগে বলো এটা কি বাচ্চে আছে? যা বলার বলে ফেলুন, কি বাচ্চে আছে?
বলো। কর্তৃক। কর্তৃক, তাহলে ভাব বাচ্চা নিয়ে যাও। ভুল হোক বলো, যা বলার বলে ফেলি। কি হবে ভাব বাচ্চা নিয়ে গেলে? বলো। যা বলার বলে ফেলা হোক, একদম রাইট। যা বলার বলে ফেলা হোক। এই যে হ আসছে হোক, এটা হলো হ ধাতু। একদম রাইট হয়েছে, এই তো শিখে গেছো। তাহলে একটা হলো কর্তা থেকে ভাব পাচ্ছ, আশা করি ক্লিয়ার হয়েছে। আরো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস চাই। আর হচ্ছে যা বলার বলে ফেলা হোক, এটা একটা গেল। আর এবার হলো কর্ম থেকে কর্মবাচ্য, যেটা কর্মবাচ্য একটা উদাহরণ বলো। গুন্ডারা হঠাৎ লোকটাকে আক্রমণ করলো। গুন্ডারা হঠাৎ লোকটাকে আক্রমণ করলো, কি হবে? আগে বলো এটা কি বাচ্য? গুন্ডারা হঠাৎ লোকটাকে আক্রমণ করলো, এটা কি বাচ্য? তাহলে গুন্ডাদের কর্তৃক লোকটি আক্রান্ত হলো, তাই তো? লোকটি গুন্ডাদের কর্তৃক আক্রান্ত হলো, ওটা একটু ঘুরিয়ে দিয়েছে। গুন্ডারা লোকটিকে আক্রমণ করলো, তাহলে গুন্ডাদের কর্তৃক লোকটি আক্রান্ত হলো, এটা ছিল কর্মবাচ্যতে। এটাকে যদি আমি ভাব বাচ্চে নিয়ে যাই তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হবে গুন্ডাদের দ্বারা লোকটা আক্রান্ত হলো। এই যে হ ধাতু, দেখো গুন্ডাদের দ্বারা লোকটা আক্রান্ত হলো, এই যে হ ধাতু। এটাকে কর্মবাচ্য হলো, গুন্ডাদের দ্বারা লোকটা আক্রান্ত হলো। সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না। সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না, কর্মবাচ্যে নিয়ে যাও। সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না, কি হবে উত্তর? এটাকে যদি আমি বলি যে কর্মবাচ্যে নিয়ে যাও, কি করবে? বলো। এ কাজ সভ্য সমাজ কর্তৃক অনুমোদিত হয় না। একদম, এই কাজ সভ্য সমাজ কর্তৃক অনুমোদিত হয় না, ঠিক বলেছো। অনুমোদনটা ক্রিয়ার রূপটা চেঞ্জ হলো। আর অনেক সময় এটাও হতে পারে পরীক্ষার প্রশ্নে থাকে যে সভ্য সমাজ কর্তৃক এই কাজ অনুমোদিত হয় না, এটাও থাকে, ঠিক আছে, দুটোই রাইট। চলো, মোটামুটি বাচ্চটা হয়েছে। এবার আসি বাক্যর কতগুলো রূপ রয়েছে, ঠিক আছে। যেমন আমরা বাক্যর যে রূপগুলো, যেমন হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হলো যোগ্যতা, একটা হলো আসক্তি বা নৈকট্য, ঠিক আছে। আকাঙ্ক্ষা কি? বাক্যের অর্থ বোঝবার জন্য একটি পদের পর অন্য একটি পদ শোনার দরকার আছে, অর্থাৎ একটা ঘটনাক্রম চলছে, সেখানে একটা ঘটনার পর আর একটা ঘটনা শোনার ইচ্ছে আছে। যেমন দাশরথী একজন গায়ক, তবে এই যে
এরপরে দেখো তবের পর থেমে গেছি, অর্থাৎ এরপর কিছু একটা শোনার আকাঙ্ক্ষা আছে। তাহলে যে বাক্যের পদ সমষ্টিতে আকাঙ্ক্ষা পূর্ণ হয় না তখন কাকে কিন্তু বাক্য বলা চলে না। তাহলে যে বাক্যের পদ সমষ্টিতে আকাঙ্ক্ষা পূর্ণ হয় না তখন সেই বাক্য, তাকে বাক্য বলা চলে না। তাকে বাক্য বলা চলে না। হলো? তাহলে এটাকে আমরা বলবো বাক্য রচনার ক্ষেত্রে তিনটে বিষয় রয়েছে, এটা তোমাদের পরীক্ষায় আছে। একটা আকাঙ্ক্ষা, একটা হচ্ছে যোগ্যতা, একটা হলো আসক্তি। বাক্য আমরা কাকে বলি? কতগুলো পদ থাকবে, পদগুলোকে যখন পরপর সাজিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি তাকে আমরা বলবো বাক্য। বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া থাকবে, অসমাপিকা ক্রিয়া থাকবে। আমরা এটা পড়েছি যে সমাপিকা ক্রিয়া কোথায় বসে বাক্যে? কোথায় বসে সমাপিকা ক্রিয়া? বাক্যের শেষে। ইয়েস, বাক্যের শেষে বসে। আর অসমাপিকা ক্রিয়া বাক্যের মাঝখানে বসে, তাই তো? তাহলে অসমাপিকা ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, আর সমাপিকা ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়। যেমন, তাহলে এটা আমি বললাম যে আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা একটা আছে, একটা হলো যোগ্যতা। আকাঙ্ক্ষা বাক্যে আমরা যখন দেখি পদগুলো যুক্ত করবার পর শ্রোতার আকাঙ্ক্ষা তৃপ্ত হয়েছে, এটাকে আমরা বলছি বাক্যের আকাঙ্ক্ষা। মানে দেখো, দাশরথী একজন গায়ক, তবে যদি ধরো আমি এখানে স্টপ করে দিই আর বললাম না, তাহলে আকাঙ্ক্ষা কি সম্পূর্ণ হবে? যে শুনছে শ্রোতার হবে না। দাশরথী একজন গায়ক, তবে তার গলার স্বর সুমিষ্ট নহে, যখন বাক্যটা সম্পূর্ণ হচ্ছে তখন আমরা বলছি যে না, এখানে আমার আকাঙ্ক্ষাটা, মানে একজন শ্রোতার আকাঙ্ক্ষা এখানে পরিপূর্ণ হলো। আর যোগ্যতা কাকে বলে? না, বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে তার মধ্যে যে অর্থ সঙ্গতি, তাকে আমরা বলছি যোগ্যতা। অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে তার অর্থের মধ্যে সঙ্গতি থাকাটা বাঞ্ছনীয়। দেখো, এই যে যোগ্যতা, তোমাকে একটা বাক্য দেবে, দিয়ে বলবে বলো এটা বাক্যের যোগ্যতা, নাকি বাক্যের আকাঙ্ক্ষা, নাকি আসক্তি, নাকি নৈকট্য, কি? চারটে অপশন দিয়ে দেবে। প্র্যাকটিস করাবো, আগে নিজেরা পড়ো, আজকে বেশি আমি পড়াবো না, আমি গ্রামারটুকুই আজকে করাবো। বারবার প্র্যাকটিস করো, প্রয়োজনে নেক্সট উইকে আবার ক্লাস নেবো, এক্সট্রা ক্লাস। কিন্তু এবার থেকে আমার পড়া চাই, অনেক দিন হয়ে যাচ্ছে, পড়া চাই এবার। বল। আর আকাঙ্ক্ষাটা একবার বলুন। হ্যাঁ বলবো। আকাঙ্ক্ষা হচ্ছে, আমি 100 বার বলবো কিন্তু পড়া চাই। আকাঙ্ক্ষা হচ্ছে, ধরো একটা বাক্যের মধ্যে তুমি একটা বাক্য, সাপোজ আমি বলছি যে সাপোজ আমি বললাম যে পথিক অগ্নিপান করে ডট ডট দিয়ে দিয়েছি। তাহলে বলো, তুমি এই বাক্যটা থেকে কিছু কি বুঝতে পারলে? বাক্যটার অর্থ কি সম্পূর্ণ হলো? কিন্তু হলো না তো। তাহলে এখানে কোনো শ্রোতার আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হলো না, সে তৃপ্তি পেল না। কিন্তু যদি আমি যখন বলবো যে বাক্যটার মধ্যে যে পথিক অগ্নিপান করে তৃষ্ণা নিবারণ করলো, তখন বাক্যটার অর্থ সম্পূর্ণ হলো এবং শ্রোতার আকাঙ্ক্ষাও তৃপ্ত হলো। বোঝা গেল? তাহলে আকাঙ্ক্ষাটা কি? আচ্ছা, এবার আমি ধরো বলছি, যেটা বললাম যোগ্যতা, অর্থাৎ বাক্যের মধ্যে পরপর পদগুলো রয়েছে। যেমন ধরো একটা বিশেষ্য আছে, একটা বিশেষণ আছে, এইভাবে। যেমন ধরো আমি বলছি শিবাজির 3 জন, দিয়ে আমি কিছু বললাম না, এটা বলো তো কি হবে? শিবাজির 3 জন, এটা বাক্যের কি?
ম্যাম ওটা তো আকাঙ্ক্ষা সম্পূর্ণ হচ্ছে না হ্যাঁ, বাক্যটা। তাহলে ওটা আকাঙ্ক্ষা হচ্ছে। তাহলে এবার আমি যদি বলি যে শিবাজির 3জন শত্রুই ভূতলশায়ী, মানে মাটিতে পড়ে গেছে, তাহলে কি হবে? যোগ্যতা। তাহলে এটা আমার আকাঙ্ক্ষাটা তৃপ্ত হলো, অর্থাৎ এখানে সঙ্গতি আছে, অর্থের সঙ্গতি। এবার দেখা যাচ্ছে যে যদি বাক্যের মধ্যে পদগুলো সঠিকভাবে বসে এবং তাদের যদি অর্থগুলো সঙ্গত হয়, সুসঙ্গত হয়, তাহলে বিষয়টাকে আমরা বলবো যোগ্যতা। তাকে আমরা বলবো, বিষয়টিকে আমরা বলবো যোগ্যতা। ঠিক আছে, তাকে আমরা বলছি যোগ্যতা। ধরো আমি বললাম দাশু খুড়ো ঘুম থেকে উঠে আর কিছু বলছি না, তাহলে কি হবে এটা? আকাঙ্ক্ষা। এবার যদি আমি বলি দাশু খুড়ো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ছাতাটি নিয়ে হাটের পথে রওনা হলেন, তাহলে কি হবে? যোগ্যতা। তাহলে হচ্ছে যোগ্যতা, একদমই তাই। বাক্যের মধ্যে প্রত্যেকটা পদ পরপর বসেছে, দিয়ে একটা অর্থ প্রকাশ করেছে, সুসংগত অর্থ প্রকাশ করেছে। তাই আমরা এটাকে বলছি, কি বলছি, এটাকে যোগ্যতা। আর লাস্ট ওয়ান আর একটা আছে, যেটা হচ্ছে কি, সেটা হলো আসক্তি। আসক্তি কথা কি? আসক্তি মিন্স এটা কিন্তু আসক্তি নয়, ঠিক আছে, এটা হবে আসক্তি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আবার আমাকে পড়ে বলবে, আমি নেক্সট দিন রিপিট করব। আসক্তি, আসক্তি মানে অর্থ সঙ্গতি হলো, তার ফলে একটা বাক্য পরিপূর্ণ বাক্য হয়ে উঠলো। এবার অর্থ সঙ্গতির জন্য বাক্যের মধ্যেকার পদগুলোকে যদি আমরা যথাযথভাবে স্থাপন করি, তাকে আমরা বলবো আসক্তি বা নৈকট্য। অর্থ সঙ্গতির জন্য শুধুমাত্র অর্থ সঙ্গতি থাকলেই তো চলবে না, অর্থাৎ ধরো একটা শব্দের অর্থ আছে, সবকটার অর্থ আছে আলাদা আলাদা। যেমন আমি বলছি তৃষ্ণা নিবারণের জন্য প্রয়োজন পানীয়, পানীয় প্রয়োজন, ঠিক আছে। আমি একটা ধরো বাক্য বললাম যে তৃষ্ণা নিবারণের জন্য পানীয় প্রয়োজন, পানীয় প্রয়োজন, ঠিক আছে। এবার যদি আমি বলি যে তৃষ্ণা নিবারণের জন্য পানীয় প্রয়োজন, তাহলে এটা কি করতে হবে? তাহলে এখানে দেখো তৃষ্ণা একটা পদ, নিবারণ একটা পদ, প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে, পানীয়র অর্থ আছে, প্রয়োজনের অর্থ আছে, তৃষ্ণার অর্থ আছে, অর্থ তো আছে, তাই জন্য একটা যোগ্যতা আছে। কিন্তু আমার কথা হলো যদি অর্থ থাকলেই তো হবে না, বাক্যটাকে তোমাকে অর্থ অনুযায়ী সুন্দর করে পাশাপাশি, মানে কোনটা আগে তোমার কর্তা, কোনটা হচ্ছে কর্ম, কোনটা হচ্ছে ক্রিয়া, এইভাবে সাজাতে হবে। সেটা যদি না সাজাই তাহলে কোনো নৈকট্য থাকবে না। তাহলে যথাযথভাবে সংস্থাপন করতে না পারলে তাহলে আসক্তি ঘটবে না। তাহলে যথাযথভাবে সংস্থাপন করার নামই হলো আসক্তি। যথাযথভাবে পরপর বসানোর নাম হচ্ছে আসক্তি। যেমন ধরো আমি বললাম তালেই পেলাম বিনা তাল বাঁচি নাচি না তো, ধরো এটা থেকে মিললো, আমি যদি বলি শব্দটা তালেই পেলাম, এটা কি আসক্তি হবে? তালেই পেলাম বিনা তাল বাঁচি নাচি তো, বলো এটা আসক্তি হবে? অর্থগুলো পরপর সাজানো যাচ্ছে কি?
পরপর পদগুলোকে সাজানো যাচ্ছে না। কিন্তু আমি যদি বলি মুখো মুখো হ্যাংলা বাড়ি তার বাংলা, তাহলে কি হবে? পরপর দেখো শব্দগুলোকে সাজানো যাচ্ছে, পরপর শব্দগুলোকে সাজানো যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? আসত্তি হবে। তাহলে সেটা কি হচ্ছে? পরপর সাজালে এটা হবে আসত্তি। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের আসত্তি নৈকট্য। আগে পড়ো ভালো করে, আমি প্র্যাকটিস সেট দিচ্ছি, প্র্যাকটিস করতে হবে, এইভাবে হবে না কিন্তু পড়া। আর ব্যাকরণ ধরে ধরে পড়াবো, তার কারণ হলো যে আমার রিপিট মানে আমার তোমাদের থেকে আনসার চাই, সেখানে 10টা প্রশ্ন যদি প্র্যাকটিস করো এভরিডে সেটাই যথেষ্ট। এখন টাইম আছে, 10টা প্র্যাকটিস করো, সেটাই অনেক যথেষ্ট। ঠিক আছে, বলো যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বল। কোনটা বলবো? আরেকবার কোনটা বলবো তুতুন? বলো, রিপিট করব, তোমরা বলো কোনটা রিপিট করব। আকাঙ্ক্ষাটা আরেকবার বলে দেবো। আকাঙ্ক্ষাটা হচ্ছে ধরো বাক্যটা চলছে, চলতে চলতে হঠাৎ এমন জায়গায় বাক্যটাকে বন্ধ করে দেওয়া হলো যেখান থেকে একজন শ্রোতা বা যিনি পড়ছেন তার আকাঙ্ক্ষাটা মিটলো না, মনে হলো যে বাক্যটা বলছে সেটা একটা অসম্পূর্ণ বাক্য। ঠিক আছে, বাক্যটা অসম্পূর্ণ রয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। সেটাকে আমরা তাহলে বলবো আকাঙ্ক্ষা। ঠিক আছে, যেমন ধরো আমি বলছি, সাপোজ বরপক্ষ হইতে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী, এই অবধি বলে আর কিছু বললাম না, তাহলে এটা কি আকাঙ্ক্ষাটা মিটলো? মিটলো না। কিন্তু যদি আমি বলি যে বরপক্ষ হইতে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল, তাহলে সেটার কিন্তু আকাঙ্ক্ষাটা মিটল। বোঝা গেল এবার? ধরো আর যোগ্যতা আর ওই যোগ্যতার আকাঙ্ক্ষাটা এক লাগছে। না না ম্যাম, ওই যোগ্যতার আসক্তি যেটা বললেন না, ওইটা অনেকটা কাছাকাছি না? মানে ধরুন একটা বাক্য, রাম বাড়ি গিয়ে ভাত খাবে, এটা ধরুন যোগ্যতা সম্পূর্ণ আছে, আবার ক্রিয়া ঠিকঠাক ভাবেই আছে, তো সেহেতু ওখানেও এইভাবেই হবে, মানে একটু গোলাচ্ছে আর কি। হ্যাঁ, ওখানে হচ্ছে তোমার যোগ্যতা আর আসক্তির ক্ষেত্রে একটু ঠিকই বলেছো, তবে যোগ্যতার ক্ষেত্রে যেটা দেখতে হবে যে যোগ্যতার অর্থগুলো অনেক সময় ঠিক থাকে না। যোগ্যতাতে হচ্ছে তোমার এই যোগ্যতাতে অর্থগুলো অনেক সময় ঠিক থাকে না। ঠিক আছে, এই সরি আসক্তিতে, আসক্তিতে দেখবে শব্দগুলো বসেছে কিন্তু ঠিক মতো সাজানো নেই, সেটা হবে তোমার কি বলে আসক্তি। ওকে, দাঁড়াও আমি একটা বাক্য বলছি, দেখ। দেখ, বলছে যে বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে তাদের কি হচ্ছে না, অর্থগত এবং ভাবগত মেলবন্ধন রয়েছে। যেমন ধরো আমি বলছি বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, মানে বর্ষায়
বন্যার সৃষ্টি হয়। কিন্তু যদি আমি বলি যেটা হলো বাক্যটার যোগ্যতা সম্পন্ন হয়েছে, ঠিক আছে, এবার আমি যদি বলি বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়, তাহলে কি হবে বাক্যটা? বুঝতে পারলে কি না। বললো? আর আসত্তিটা হচ্ছে বাক্যের অর্থ সংগতি রক্ষা করবার নাম হলো আসত্তি। যেমন ধরো আমি বলছি কাল বিতরণী হবে উৎসব আমাদের পুরস্কার স্কুলে অনুষ্ঠিত। কি হলো? বুঝতে পারলে বিষয়টা কি? কোথায় আলাদা দুটো? অর্থাৎ আমাদের স্কুলে কাল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে, এইটা হচ্ছে বাক্যটা হওয়া উচিত ছিল। সেটা না হয়ে উল্টো পাল্টা আমি দেবো, এগুলো করাচ্ছি আমি, এরপর তোমরা একদিন পরে রাখো, আমি সব সানডের মধ্যে পাঠাচ্ছি। কাল বিতরণী হবে উৎসব আমাদের পুরস্কার স্কুলে অনুষ্ঠিত, তাহলে এটা হলো আসক্তি সম্পন্ন। ঠিক আছে, মানে কারণ বাক্যটি ত্রুটিপূর্ণ, বাক্যটাতে ত্রুটি আছে, অর্থগুলো আছে, বাক্যগুলোর পদের অর্থ আছে, কিন্তু বাক্যটাকে সঠিকভাবে অর্থ অনুযায়ী সাজানো নেই, তাহলে এটা হলো আসক্তি। আচ্ছা, আমি দুটো তিনটে বাক্য বলবো, কোনটা কি তোমরা আমাকে বলবে, ঠিক আছে? লাস্ট ওটা বলে তবে ক্লাস শেষ। আমি তিনটে বাক্য পরপর লিখছি, কোনটা কি তোমরা আমাকে বলবে। নাম্বার 1, ঠিক আছে, আকাশে গরুগুলো উড়ে বেড়াচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা, নাম্বার 2 তে হচ্ছে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে। and option 3, পরে 1971 বাংলাদেশ অর্জন স্বাধীনতা সালে, বলো কোনটা কি, বলে ফেলো দেখি। বলো কি হবে, বলো। কোনটা কোনটা কি হবে? একটা আছে আসক্তি, প্রথম একটা আসক্তি। আচ্ছা, তারপরে একটা আছে আকাঙ্ক্ষা, আর সত্যি। একটা হচ্ছে তোমার আছে যোগ্যতা। বলো কোনটা কি হবে? প্রথমটা কি বলেছো? আসক্তি। আসক্তি। প্রথমটা হবে যোগ্যতা। আকাশে গরুগুলো উড়ে বেড়াচ্ছে, আকাশে কি গরু উড়ে বেড়ায়? আকাশে তো পাখি উড়ে বেড়ায়, তাই না? তাই তো? ম্যাডাম, ম্যাম, এটা তো
বলো। বাক্য, প্রথম একটা বাক্য হিসেবে অর্থটা তো ভুল আছে। ঠিক, কিন্তু অর্থ তো ভুল। বাক্য হিসেবে যুক্ততা ভুল আছে বাক্যটার মধ্যে, এই জন্য আসক্তি। বোঝা গেল এবার? হুম। এটা বাক্যটার মধ্যে অর্থ ভুল আছে। ওই যে গরুগুলো উড়ে বেড়াচ্ছে, গরু কি আকাশে উড়ে বেড়ায়? পাখি তো উড়ে বেড়ায়। আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে হতো, সেখানে গরু বলেছে, তাহলে অর্থটা ভুল আছে। ওই জন্য এটা হবে, প্রথমটা হবে যোগ্যতা, তারপরেরটা কি হবে, 2 নম্বরটা? দু নম্বরটা কি হবে? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, রাইট। চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, আকাঙ্ক্ষা। আর লাস্ট ওয়ানটা কি হবে? আসক্তি। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করে। এখানে সব কটার অর্থ ঠিক আছে, কিন্তু অর্থগুলোকে মানে শব্দগুলোকে সাজানো নেই ঠিক মতো, তার কনস্ট্রাকশন জনিত, গঠন জনিত ভুল আছে, তাই জন্য এটাকে আমরা বলবো আসল। এবার বুঝতে পেরেছো কোথায় কি হবে? একটা উদাহরণ দিচ্ছি। অগ্নি দ্বারা সেচন করবে, কি হবে? অগ্নি দ্বারা সেচন করবে, কি হবে? অগ্নি দ্বারা সেচন করবে, কি হবে? সেচন মিন্স হচ্ছে আকাঙ্ক্ষা। ঠান্ডা, সিক্ত। আচ্ছা, অগ্নি তো দহন করে, অগ্নি কখনো সেচন করে? অগ্নি তো দহন করে, কিন্তু এখানে বলেছে সেচন করবে, সিক্ত করবে, হবে? কি হবে তাহলে এটা? যোগ্যতা। তাহলে এই আরেকটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এই দুটো প্র্যাকটিস করতে দেবো। আর কারক, আগের দিন একটা কি করিয়েছিলাম ব্যাকরণের, যেটা প্র্যাকটিস হয়নি, প্রবাবলি বোধহয় কারক ছিল না কি ছিল, যাই হোক দেখছি। এগুলো এটা আগে প্র্যাকটিস করো, একটা একটা করে করো, কিন্তু উত্তর প্রত্যেকে দেবে, মাস্ট। এবার বলো, বুঝতে পেরেছো পুরোটা? আর কোনো জায়গায় অসুবিধা লাগছে? লাগছে? ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দিনকে তো আমি বঙ্কিমচন্দ্র পড়াবো, মঙ্গলবার দিনকে অ্যাজ ইউজুয়াল ক্লাস নেবো, ওই সপ্তাহেও এক্সট্রা ক্লাস নেবো, প্র্যাকটিস করতে হবে। রাখি তাহলে।